আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আবারও তোমাদের সামনে হাজির হতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভোক্তা ও উৎপাদকের আচরণ, অর্থনীতি প্রথম পত্র ভোক্তা ও উৎপাদকের আচরণ এই অধ্যায়ের সর্বশেষ ক্লাস অর্থাৎ উপযোগের চতুর্থ ক্লাস দিতে যাচ্ছি ইনশাআল্লাহুল আজিজ। তো আমরা ইতিমধ্যে এই অধ্যায়ের বিভিন্ন বিষয়, চাহিদা সম্পর্কিত ক্লাস, যোগান সম্পর্কিত ক্লাস, স্থিতিস্থাপকতার ক্লাস, বাজার ভারসাম্যের উপরে ক্লাস, তারপরে সর্বশেষ উপযোগের উপরে ক্লাস আমরা দিয়েছি। তো উপযোগের এর আগে 3টি ক্লাস দেয়া হয়েছে, অতীব গুরুত্বপূর্ণ 3টি ক্লাস। এই ক্লাসগুলো দেখে সর্বশেষ এই চতুর্থ ক্লাসটা দেখলে তোমরা উপকৃত হতে পারবে। তো আমরা এই ক্লাসটা শেষ করে আমরা আরো কিছু কথা বলবো এই অধ্যায় সম্পর্কে, পরীক্ষার বিষয়ে কিভাবে আরো ভালো প্রস্তুতি নেওয়া যায় সে সম্পর্কে আমি ক্লাসটা শেষ করে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে আমরা উপযোগের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি। সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আমরা আলোচনা করব। সমানুপাতিক অথবা স্থির প্রান্তিক উপযোগ বিধি। সমানুপাতিক অথবা স্থির প্রান্তিক উপযোগ বিধি। তো সমানুপাতিক বা স্থির প্রান্তিক উপযোগ বিধি বলতে আমরা কি বুঝি? এর আগে আমরা কিন্তু ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে কথা বলেছি, ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করেছি। আজকে সমানুপাতিক বা স্থির প্রান্তিক উপযোগ বিধি। আমরা প্রান্তিক উপযোগ বলতে কি বুঝি? এর আগে যেটা আমরা পড়েছি, প্রান্তিক উপযোগকে বিভিন্নভাবে আমরা সংজ্ঞায়িত করেছি। আমি আবারও একটু রিক্যাপ করতে চাচ্ছি। প্রান্তিক উপযোগ একটু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি আগের পড়াটা, যে দ্রব্য ভোগের পরিমাণ 1 একক বৃদ্ধি করলে মোট উপযোগ যে পরিমাণ বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ বলে। মার্জিনাল ইউটিলিটি ডেল টিইউ ডিভাইডেড বাই ডেল কিউ। দ্রব্যভোগের পরিমাণ 1 একক বৃদ্ধি করলে, এই যে এখানে বৃদ্ধি বলেছি সংজ্ঞায়, বৃদ্ধির জায়গায় পরিবর্তন বলতে পারো। বৃদ্ধি আর পরিবর্তন এর জায়গায় আমরা বৃদ্ধি বলেছি, বৃদ্ধি অথবা হ্রাস দিয়ে সংজ্ঞাটা দেয়া যায়। দ্রব্যভোগের পরিমাণ 1 একক কি করলে, পরিবর্তন করলে বা বৃদ্ধি করলে, টোটাল ইউটিলিটি মোট উপযোগ যে পরিমাণ পরিবর্তন হয় বা বৃদ্ধি পায় তার অনুপাতকে বলা হয় প্রান্তিক উপযোগ।
অথবা এভাবেও সংজ্ঞাটা দেওয়া যায়, শেষ একক দ্রব্য ভোগের জন্য যে পরিমাণ তৃপ্তি পাওয়া যায়, শেষ একক দ্রব্য ভোগের জন্য যে পরিমাণ তৃপ্তি বা উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। দ্রব্যভোগের শেষ একক হতে প্রাপ্ত উপযোগী হচ্ছে প্রান্তিক উপযোগ। এখন আমরা এই দ্রব্যের ভোগটা যদি বাড়াই, দ্রব্যের ব্যবহার বা দ্রব্য খাওয়াটা যদি আমরা কি করি, বৃদ্ধি যদি করি, প্রথম একক দ্রব্য ভোগ করলাম, দ্বিতীয় একক দ্রব্য ভোগ করলাম, তৃতীয় একক দ্রব্য ভোগ করলাম, এই দ্রব্যের ভোগের পরিমাণ যদি বাড়াই তাহলে মোট উপযোগ বাড়ে, একথা আমরা শিখেছি। তবে এখানে একটা কথা আছে যে দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করলে মোট উপযোগ বাড়ে, এই বাড়তে পারে তিনটি উপায়। আমরা বলেছি দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করলে মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে, অথবা মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ে, অথবা মোট উপযোগ স্থির হারে বাড়ে। আমরা যখন ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করেছি তখন বলেছি দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়ে। আমরা ক্রমবর্ধমান যখন পড়েছি সংজ্ঞায় বলেছি দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উপযোগ ক্রমবর্ধমান হারে বাড়ে। আজকে যখন আমরা সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করছি তখন এটার সংজ্ঞা দিতে হলে আমাদের বলতে হবে দ্রব্য ভোগের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উপযোগ স্থির হারে বাড়ে। অর্থাৎ সমানুপাতিক বিধিটা যদি প্রমাণ করতে হয় তাহলে দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে মোট উপযোগটা স্থির হারে বাড়তে হবে। অর্থাৎ প্রথম একক দ্রব্য ভোগ করে যে পরিমাণ উপযোগ পেয়েছি দ্বিতীয় একক দ্রব্য ভোগ করে ঠিক সেই পরিমাণ উপযোগ পেতে হবে, তৃতীয় একক দ্রব্য ভোগ করে ঠিক সেই পরিমাণ উপযোগ পেতে হবে, চতুর্থ একক দ্রব্য ভোগ করে ঠিক সেই পরিমাণ উপযোগ পেতে হবে। এর চাইতে বেশি অথবা কম পেলে হবে না। বেশি যদি হয় ক্রমবর্ধমান হয়ে যাবে, কম হলে ক্রমহ্রাসমান হবে। তবে ভোগের ক্ষেত্রে সাধারণত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধিটি কার্যকরী হয়। একথা কিন্তু আমরা বলে এসেছি যে সাধারণত দ্রব্য ভোগের ক্ষেত্রে কোন বিধিটি কার্যকরী হয়, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকরী হয়। আর সমানুপাতিক এবং ক্রমবর্ধমানটা সাধারণত ভোগের ক্ষেত্রে ব্যতিক্রমের ক্ষেত্রে এই বিধিটা কার্যকরী হয়। সাধারণত ব্যতিক্রম যখন হবে তখন কিন্তু কি হবে, ক্রমবর্ধমান হবে অথবা কখনো এই সমানুপাতিক উপযোগ বিধিটা হবে ব্যতিক্রমের ক্ষেত্রে। অর্থাৎ সহজ কথায় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম হচ্ছে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি অথবা এই সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি। এটিও ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ব্যতিক্রম হিসেবে আমরা গণ্য করতে পারি। তো আমরা সংজ্ঞাটা দিচ্ছি প্লিজ। আমরা সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞাটা তোমরা খাতায় লিখে নিতে পারো। সংজ্ঞাটা হচ্ছে দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে, দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উপযোগ স্থির হারে বাড়ে তাহলে প্রান্তিক উপযোগ সমান বা একই হয়, তখন তাকে সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি বলে। দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উপযোগ স্থির হারে বা সমান হারে বাড়ে তখন প্রান্তিক উপযোগের মান
একই হয় অথবা সেম হয়, সমান হয়, একেই সমানুপাতিক বা স্থির প্রান্তিক উপযোগ বিধি বলে। আমি এটা দেখাচ্ছি, দেখো দ্রব্যভোগের পরিমাণটা আমরা বৃদ্ধি করলাম, কোয়ান্টিটি অফ কনজাম্পশন, দ্রব্যভোগের পরিমাণটা বাড়ালাম, খাওয়ার পরিমাণ অথবা দ্রব্যভোগের ব্যবহারের পরিমাণ বাড়ালাম, মোট উপযোগ কি হবে? বৃদ্ধি পাবে, মোট উপযোগ বৃদ্ধি পাবে। আমি একথা আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যদি 5 থেকে 10, 17, 27, এই যে 5 থেকে 10 5 বাড়ছে, এখানে 7 বাড়ছে, এখানে 10 বাড়ছে, এইরকম যদি বাড়ে, এটার নাম হচ্ছে ক্রম বর্ধমান হারে বাড়া। কিভাবে বাড়া? ক্রম বর্ধমান হারে বাড়া। 5 বাড়ছে, 10 বাড়ছে, 5 থেকে 10 বাড়ছে, তারপরে 10 থেকে 14 হয়েছে, 16 হয়েছে, এই যে 5 বাড়ছে, 4 বাড়ছে, 2 বাড়ছে, এভাবে যদি বাড়ে, এটার নাম হচ্ছে ক্রম হ্রাসমান হারে বাড়া। 5, 10, 15 বাড়ছে, 20 বাড়ছে, এভাবে যদি বাড়ে, প্রথমে 5 বাড়ছে, তারপরেও 5, তারপরেও কত? 5, এর নাম হচ্ছে স্থির হারে বাড়া। স্থির হারে বাড়া। অর্থনীতিতে বাড়ার বা কমার এই 3টা পদ্ধতি আমরা এর আগে আলোচনা করেছি, আজকে আবারও স্মরণ করিয়ে দিলাম। খুবই ইম্পর্টেন্ট এই বিষয়গুলো। আমরা বিভিন্ন অধ্যায়ে কি এই বেসিকটা যদি আমাদের স্ট্রং না থাকে, আমরা কিন্তু বিভিন্ন প্রশ্নের ব্যাখ্যা বা আনসার দিতে কিন্তু হিমশিম খেয়ে যাব। সুতরাং আমাদের বেসিকটা কিন্তু ভালো করে জানা রাখা দরকার। এজন্য আমি বারবার স্মরণ করিয়ে দিচ্ছি, এই যে এভাবে যদি বাড়ে, ক্রমবর্ধমান হারে বাড়ে। এবং একথাও বলেছি, অর্থনীতিতে যদি একটি চলক ক্রমবর্ধমান হারে বাড়ে, তাহলে রেখাটি ভূমি অক্ষের দিকে উত্তল আকৃতির হয়। একটি চলক ক্রমবর্ধমান হারে বাড়লে রেখাটি ভূমি অক্ষের দিকে উত্তল আকৃতির হয়। একটি চলক যদি ক্রম হ্রাসমান হারে বাড়ে, তাহলে রেখাটি ভূমি অক্ষের দিকে অবতল, উল্টা এর মতো অবতল আকৃতির হয়। অবতল আকৃতির হয় মানে ছাতার মতো, যেটা আর কি আমব্রেলা আকৃতি। আমরা মনে রাখার জন্য এটা আমব্রেলা আকৃতি হয়, আমব্রেলা আকৃতির হয়, ছাতা আকৃতির হয়। আমরা অর্থনীতির ভাষায় বলবো কি আকৃতির হয়? অবতল আকৃতির হয়। একটি চলক যদি স্থির হারে যদি বাড়ে, স্থির হারে যদি বাড়ে, রেখাটা কিন্তু সরল আকৃতির হয়, স্ট্রেইট লাইন হয়, স্ট্রেইট লাইন হয় যদি স্থির হারে বাড়ে। অর্থাৎ এখানে সরল আকৃতির হবে, বক্ররেখা হবে না। এই দুইটা রেখা কিন্তু ক্রমবর্ধমান হারে এবং ক্রমহ্রাসমান হারে বাড়লে রেখাটি কিন্তু বক্রাকার হয়। তবে এটা বক্রাকার উত্তল আকৃতি, এটা বক্রাকার অবতল আকৃতি। তাইলে আমরা আবারও আমাদের জায়গায় যাই। দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে যদি মোট উপযোগ বাড়ে, কিভাবে বাড়ে? স্থির হারে বাড়ে, একই হারে বাড়ে এবং একই হারে। 5 যদি বাড়ে, প্রথমে সবসময় 5 বাড়বে। 3 যদি বাড়ে, সবসময় 3 বাড়বে। এর নাম হচ্ছে একই হারে বাড়া বা স্থির হারে বাড়া। মোট উপযোগ বাড়ে স্থির হারে, তাহলে প্রান্তিক উপযোগ এর মানটা কি থাকবে? সমান থাকবে, একই থাকবে। তখন তার নাম হবে এইটা। এইটা বলতে কোনটা? সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি। সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি। আশা করি আমরা সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধির সংজ্ঞাটা বুঝতে পেরেছি। এখন আমরা এই সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধিটা তালিকায় এবং চিত্রে আমরা ব্যাখ্যা করব। সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধিটা আমরা তালিকায় ব্যাখ্যা করব। তো আমরা একটা তালিকা অঙ্কন করতেছি। কিসের তালিকা? সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধির তালিকা।
সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধির তালিকাটা খাতায় ওঠাতে হবে। আমরা প্রথমে প্রথম কলামে নিলাম দ্রব্য ভোগের পরিমাণ, দ্রব্য ভোগের পরিমাণ। তারপরে নিলাম মোট উপযোগ, টি ইউ, টোটাল ইউটিলিটি। তারপরে প্রান্তিক উপযোগ। লেখাটা বোঝা যাচ্ছে কিনা, না বোঝা গেলে আমি বলে দিচ্ছি, লেখে নিতে পারো। প্রথম কলামে হচ্ছে দ্রব্যভোগের পরিমাণ, কোয়ান্টিটি অফ কনজাম্পশন, দ্রব্যভোগের পরিমাণ। তারপরে হচ্ছে মূল উপযোগ, টোটাল ইউটিলিটি। তারপরে প্রান্তিক উপযোগ, এই কলামটা হচ্ছে প্রান্তিক উপযোগ, মার্জিনাল ইউটিলিটি। এখন আমরা এমন একটা দ্রব্য ভোগ করতে হবে, এমন একটা দ্রব্য ভোগ করতে হবে যখন আমাদের এই প্রান্তিক উপযোগটা সমান থাকে। তো এখন প্রান্তিক উপযোগ সমান থাকে, প্রান্তিক উপযোগের মান কি থাকে? সমান থাকে। তো আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির যে ব্যতিক্রমগুলো বলেছিলাম ক্রমবর্ধমান ব্যাখ্যা করার জন্য, তো এই ব্যতিক্রমের ক্ষেত্রে এই বিধিটা কার্যকরী হতে পারে। আমরা সকালে 1 কাপ চা এবং বিকালে 1 কাপ চা পান করলে চায়ের প্রান্তিক উপযোগ কমে না। এটা দিয়ে আমরা যেমন ক্রমবর্ধমান ব্যাখ্যা করেছি, অর্থাৎ সময়ের পার্থক্য বেশি হলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকরী হয় না। এটা দিয়ে আমরা যে ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধি ব্যাখ্যা করেছি, ঠিক একই বক্তব্য কিন্তু এই সমানুপাতিকের জন্য কি প্রযোজ্য। অর্থাৎ সকালে 1 কাপ চা পান করে আমরা মনে করো 5 ইউটির উপযোগ পেলাম, বিকালের চা পান করেও যদি আমরা 5 ইউটির উপযোগ পাই, তাহলে এটা হয়ে যাবে সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি। আমরা দ্রব্যের ভোগ কয়েকটা অংশে বিভক্ত করলাম, করে যদি আমরা এমন হয় যে দ্রব্যের ভোগ কয়েকটা অংশে বিভক্ত করে প্রথম অংশটা ভোগ করলাম, একটা ধারাবাহিক নাটকের একটি অংশ দেখলাম, অপর অংশ দেখে যদি তৃপ্তি বেশি পাই তাহলে ক্রমবর্ধমান হবে, আবার অপর অংশ দেখে যদি তৃপ্তি সমান পাই তাহলে সমানুপাতিক হবে। কথা কি বোঝা যাচ্ছে কিনা? আমরা এখন একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমরা সেন্ট মার্টিন গেলাম, সেন্ট মার্টিন গিয়ে আমরা সাগরের মাছ কি আমরা ভোগ করলাম, অর্থাৎ সেন্ট মার্টিন গিয়ে যেটা মাছ পাওয়া যায় সেখান থেকে মাছটা পছন্দ করে বিক্রেতা সেটা কি করবে, ফ্রাই করে তোমার সামনে এনে দিবে। তুমি হয়তো সস টস দিয়ে এই মাছটাই কি করলে, মাছ খেলে, বা বারবিকিউ পার্টি যেগুলো হয় এখান থেকে মানে যে কোনো উপায়ে তুমি কি করলে, প্রথম একটা রূপচাঁদা মাছ কি করলে, ভোগ করলে। প্রথম রূপচাঁদা, দ্রব্যভোগের পরিমাণ আমি দিলাম রূপচাঁদা মাছ, রূপচাঁদা মাছ। তাহলে প্রথম মাছ, যেহেতু সাগরের মাছ আমরা হয়তো সচরাচর আমাদের এই যে এই সিলেট অঞ্চলে যারা আমরা আছি, আমরা এই সাগরের মাছগুলো খুব একটা বেশি কি পাই না। তো আমরা যখন গেলাম, এটা হয়তো এখান থেকে ভালো একটা কি বললাম, কি পেলাম, তৃপ্তি পেলাম, উপযোগ পেলাম, এবং আমরা
একই মাছ যখন বারবার খাচ্ছি তখন আমাদের তৃপ্তি কিন্তু কমছে না। যেহেতু সাগরের মাছ, রূপচাঁদা মাছ যে আমরা বারবার কিন্তু কি করি না, আমাদের এই অঞ্চলে আমরা বুক করি না। আমরা ধরলাম যে এই মাছ থেকে আমরা উপযোগ কি পাচ্ছি, সমান পাচ্ছি। সমানুপাতিক উপযোগ, প্রান্তিক উপযোগ বিধি প্রমাণ করার জন্য আমরা ধরে নিলাম। তো প্রথম মাছ থেকে আমরা পাস ইউটিল কি পেলাম, উপযোগ পেলাম, পাস ইউটিল। প্রথম রূপচাঁদা মাছ থেকে মানে প্রথম দ্রব্য বুক করে আমরা পাস ইউটিল উপযোগ পেলাম। প্রান্তিক উপযোগ কত ইউটিল, পাস ইউটিল। আমরা এখন দ্বিতীয় দ্রব্য না সরি প্রথম দ্রব্যের দ্বিতীয় একক দ্রব্য কিন্তু মাছ। কি মাছ, রূপচাঁদা মাছ। প্রথম একক বুক করেছি রূপচাঁদা মাছের, এখান থেকে পাস ইউটিল উপযোগ পেয়েছি। আমরা এখন দ্বিতীয় একক বুক করব। দ্বিতীয় একক রূপচাঁদার মানে দ্বিতীয় রূপচাঁদারা যখন আমরা বুক করব তখন যেহেতু সাগরের মাছ আমরা খাচ্ছি, আমাদের উপযোগ কমে নাই। প্রথমটা থেকে যে পরিমাণ উপযোগ পেয়েছি দ্বিতীয়টা থেকে সেম উপযোগ পাচ্ছি, অর্থাৎ তাহলে মোট উপযোগ হয়ে যাবে 10 ইউটিল। তাহলে দ্বিতীয় রূপচাঁদার থেকেও কত ইউটিল উপযোগ পেয়েছি, 5 ইউটিল উপযোগ পেয়েছি। এই যে 5 ইউটিল, 5 থেকে 10 কত বৃদ্ধি পেয়েছি, 5 থেকে 10 এই 5 ইউটিল বৃদ্ধি পেয়েছে, 5 ইউটিল। অনেকে মনে করতে পারো যে আমরা প্রান্তিক উপযোগের যে মার্জিনাল ইউটিলিটি ইজ ইকুয়াল টু ডেল টি ইউ ডিভাইডেড বাই ডেল কিউ, এই সূত্র যে শিখলাম প্রান্তিক উপযোগের সংজ্ঞায়, এই সূত্র দিয়ে আমরা এটা কি বের করা যায় কিনা, আনসার হচ্ছে অবশ্যই যায়। অবশ্যই আমরা সূত্র বের করেছি, সূত্র দিয়েও কিন্তু এই 5 ইউটিল উপযোগ কি করা যায়, বের করা যায়। কিভাবে, এই দেখো মোট উপযোগের পরিবর্তন। তো পরিবর্তনের সূত্র কি, পরবর্তী বিয়োগ পূর্ববর্তী। তাহলে মোট উপযোগের পরিবর্তন, পরবর্তী মোট উপযোগ, পরবর্তী মোট উপযোগ কত, 10 ইউটিল। এই যে 10, সূত্রের কি মাইনাস প্রাথমিক উপযোগ, প্রাথমিক মোট উপযোগ, পরবর্তী বিয়োগ পূর্ববর্তী মানে কোনটা, প্রাথমিক যেটা 5 ইউটিল। তারপরে কি ডেল কিউ, দ্রব্য ভোগের পরিমাণের পরিবর্তন। পরবর্তী দ্রব্য হচ্ছে দ্বিতীয় রূপচাঁদা, এই যে 2 মাইনাস পূর্ববর্তী হচ্ছে প্রথম রূপচাঁদা মাইনাস 1, তাহলে কত 5, 1 ভাগ করলে কত 5, এই যে 5 ইউটিল হয়ে গেল। তাহলে আমরা এর সূত্রটা প্রয়োগ করেও কিন্তু এই 5 ইউটিল উপযোগী করতে পারি, বের করতে পারি। আর আমরা বলেছিলাম সহজে যে শেষ একক দ্রব্যভোগের জন্য যে পরিমাণ উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। শেষ একক দ্রব্য হচ্ছে দ্বিতীয় রূপচাঁদা, উপযোগ কতটুকু বৃদ্ধি পেয়েছে, 5 থেকে 10 5 বৃদ্ধি পেয়েছে। তাহলে সহজে মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পায় তাকে প্রান্তিক উপযোগ বলে। তবে এখানে একটা বিষয় হচ্ছে মোট উপযোগ বৃদ্ধি পেলে প্রান্তিক উপযোগের মান প্লাস হয়, আবার মোট উপযোগ যদি কোনো কারণে হ্রাস পায়, যেটা ক্রমনাশমনে পড়েছি, সেখানে কিন্তু প্রান্তিক উপযোগ মাইনাস হয়ে যাবে। আমাদের এখানে মাইনাস হচ্ছে না, আমরা যেহেতু মোট উপযোগ কি হচ্ছে বাড়তেছে, অবশ্যই প্রান্তিক উপযোগের মানটা কি হবে, প্লাস হবে। এখানে মাইনাস হওয়ার কি নেই, সুযোগ নাই। তৃতীয় রূপচাঁদা, যেহেতু সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি, 3 নম্বর রূপচাঁদা কিন্তু আমরা খেয়ে বুক করে সমান কি পাবো, তৃপ্তি পাবো। এটা হয়ে গেল 15 ইউটিল। তাহলে কতটুকু বৃদ্ধি পেয়েছে, 10 থেকে 15 5 ইউটিল বৃদ্ধি পেয়েছে। মোট উপযোগ যতটুকু বৃদ্ধি পেয়েছে তার নাম প্রান্তিক উপযোগ পেয়ে গেছে। আমরা এই যে তালিকাটা তৈরি করলাম, একটা সূচি তৈরি করলাম, আমরা একটা বা টেবিল তৈরি করলাম বা শখ তৈরি করলাম, জানালেই দেখি আমরা এই শখটা বা এই তালিকাটা দেখে বুঝতে হবে এটি হচ্ছে সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধির তালিকা। পরীক্ষায় এই সমস্ত প্রশ্ন আসতে পারে, উদ্দীপক আকারে আসতে পারে। উদ্দীপক হয় তোমাদের তালিকা দিয়ে দিবে অথবা চিত্র দিয়ে দিবে। তালিকা দেখে বুঝবো কিভাবে এটা ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান না স্থির। হ্যাঁ, বোঝার উপায় হচ্ছে প্রান্তিক উপযোগের মান দেখে। অনেক সময় প্রান্তিক উপযোগ দেওয়া থাকবে না,
মোট উপযোগ এই দুইটা কলাম দেওয়া থাকবে, তাহলে তুমি এই কলামটা বের করতে হবে, প্রান্তিক উপযোগ বের করতে হবে। আমার ক্লাসগুলো দেখলে প্রান্তিক উপযোগ বের করা খুবই সহজ। প্রান্তিক উপযোগ বের করবা, বের করার পরে দেখবা প্রান্তিক উপযোগের মান বৃদ্ধি পেয়েছে কিনা। বৃদ্ধি পেলে ক্রমবর্ধমান, প্রান্তিক উপযোগের মান ধারাবাহিকভাবে হ্রাস পেয়েছে ক্রমহ্রাসমান। আর যদি প্রান্তিক উপযোগের মানটা স্থির থাকে 5-5-5 অথবা 10-10-10 অথবা 3-3-3-3 এরকম যদি থাকে, স্থির থাকে, তাহলে এটা হয়ে যাবে সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি। আমরা এই সংজ্ঞা দিব। প্রান্তিক উপযোগের সমানুপাতিক প্রান্তিক উপযোগের তালিকা তৈরি করব। তালিকা থেকে চিত্র অঙ্কন করে আমরা কি করব, চিত্রের ব্যাখ্যা দিয়ে ভালো একটা আনসার কি করব, ভালো মানের একটা লেখা আমরা লিখব, ভালো আনসার করব, যাতে আমাদের মার্কস কাটা না যায়। একথা আমি তোমাদের বলেছি যে অর্থনীতিতে ম্যাথের মতো মার্কস পাওয়া যায় না, মার্কস কাটার সুযোগ নেই। যদি লিখতে পারো মার্কস কাটার সুযোগ নেই, কিন্তু দুঃখজনক হলেও সত্য, লিখতে পারি আমরা প্রয়োজনে। আমরা যখন বোর্ডের খাতা যখন দেখি তখন করুণ অবস্থা আমরা দেখি, করুণ অবস্থা দেখি। মানে যদি সঠিকভাবে যদি আমরা খাতা মূল্যায়ন করি, তোমাদের কিন্তু অবস্থা খুবই খারাপ, মানে খুবই খারাপ। সুতরাং পড়াশোনা করে ভালো পরীক্ষা দেও, ভালো লিখো, অবশ্যই মার্কস দেওয়া হবে। মার্কস কেন হবে না? তো এখন আসো আমরা বিষয়টা চিত্রের মাধ্যমে উপস্থাপন করি। আমরা দুইটা চিত্র অঙ্কন করব, উপরে এবং নিচে। উপরে মোট উপযোগ রেখা অঙ্কন করব এবং নিচের চিত্রে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। এই মোট উপযোগ রেখা অঙ্কন করব আমরা। ভূমিয়কে দ্রব্যভোগের পরিমাণ কিউ ধরেছি, দ্রব্যভোগের পরিমাণ কিউ, আর লম্ব অক্ষে টোটাল ইউটিলিটি, এটা হচ্ছে মূল বিন্দু ও, টোটাল ইউটিলিটি। এবার আমরা দ্রব্যের ভোগ কয়টা করেছি, প্রথম মাস, দ্বিতীয় মাস, তৃতীয় মাস। এটা একটু কেটে নিই, প্রথম, দ্বিতীয়, তৃতীয়। এই ব্যবধানগুলো আমরা একটু সমান করে নিই। পরীক্ষায় স্কেল দিয়ে মেপে সমান করার দরকার নাই, মোটামুটি তোমার একটা আইডিয়া করে, যাতে দেখলে সমান বোঝা যায় এরকম আইডিয়া করে মানটা এই কেটে নেবে। তারপরে দেখো এখানে কিন্তু ব্যবধান কি সমান, 5, 10, 15। তো সুতরাং চিত্র অঙ্কন করার সময় সমান ব্যবধান নিতে হবে। মানে এই ব্যবধান আর এই ব্যবধান সমান হবে এমন কোনো কথা নাই। লম্ব অক্ষের যে ব্যবধানটা আমরা যখন নিব, লম্ব অক্ষের ব্যবধানটা সমান থাকবে। এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15। তো এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি একটি চলকের মান যদি স্থির হারে বাড়ে, রেখাটা কিন্তু সরলাকৃতির হয়। বাড়ছে, চলকের মান বৃদ্ধি পেয়েছে, অবশ্যই ডান দিকে ঊর্ধ্বগামী হবে, বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হবে, কিন্তু বক্ররেখা হবে না। তাহলে এখানে খেয়াল করতে হবে, তোমার যখন মোট উপযোগ রেখা অঙ্কন করো, রেখাটা অবশ্যই সরল রেখা করতে হবে। এখানে যদি বক্ররেখা যদি হয়ে যায়, তাহলে এখানে মার্কস পাওয়া যাবে না। কারণ মোট উপযোগ তো তুমি বৃদ্ধি করেছো সমান হারে, সমহারে যেহেতু বৃদ্ধি পেয়েছে, একটি চলকের মান যখন স্থির হারে বাড়বে, তখন রেখাটা কিন্তু স্ট্রেইট লাইন হবে, সরল আকৃতির হবে। তাহলে বি কেয়ারফুল, এখানে মোট উপযোগ রেখাটা সরল আকৃতির করতে হবে। প্রথম মাসের ক্ষেত্রে মোট উপযোগ 5 ইউটিল, এই যে প্রথম মাসের ক্ষেত্রে মোট উপযোগ 5 ইউটিল, এটা আমরা চিত্রে E1 বিন্দু দ্বারা দেখালাম, E1 বিন্দু দ্বারা দেখালাম। দ্বিতীয় দ্রব্যভোগের ক্ষেত্রে মোট উপযোগ 10 ইউটিল, এই যে দ্বিতীয় দ্রব্যভোগের ক্ষেত্রে মোট উপযোগ 10 ইউটিল, এটা হচ্ছে E2 বিন্দু। দ্বিতীয় মাছ, এই যে দ্বিতীয় মাছ ভূমি অক্ষে ধরেছি, মোট উপযোগ 10 ইউটিল, লম্ব অক্ষে ধরেছি, এই যে ভূমি অক্ষ এবং লম্ব অক্ষের সমন্বয়। তাহলে E2 বিন্দু কি নির্দেশ করে? E2 বিন্দু হচ্ছে দ্রব্যভোগের সাথে মোট উপযোগের সম্পর্ক নির্দেশ করে। আবার তৃতীয় রূপচাঁদা যখন ভোগ করেছি, তখন মোট উপযোগ কত ইউটিল? 15 ইউটিল। উহা আমরা E3 বিন্দু দ্বারা কি করলাম? দেখালাম। বিন্দুর যে কোনো নাম দেওয়া যায়, এ বি সি দিয়া দেওয়া কোনো সমস্যা নাই, অথবা ই এফ জি দিয়া দেওয়া যায়, যে কোনো নাম দেওয়া যায়। এখন আমরা এই তিনটা বিন্দু যোগ করে
একটা স্ট্রেট লাইন সরলাকৃতির মোট উপযোগ রেখা অঙ্কন করেছি। E1, E2 এবং E3 বিন্দু যোগ করে বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী একটি মোট উপযোগ রেখা অঙ্কন করেছি। মোট উপযোগ রেখার আকৃতি হয়েছে ডান দিকে ঊর্ধ্বগামী এবং সরল আকৃতির। এখন এটা থেকে আমরা নিচের চিত্রে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব। তো এদিকে দ্রব্যভোগের পরিমাণ কিউ ধরলাম আর লম্বকে মার্জিনাল ইউটিলিটি প্রান্তিক উপযোগ ধরলাম। আমরা এভাবে একটু ডট ডট দিয়ে এক দেখাবো, দ্রব্যভোগের পরিমাণটা দেখাচ্ছি। এটা হচ্ছে 3 নাম্বার উচ্চারণ। ভূমিয়কের হাইয়েস্ট মান কত? এই 3, এই যে 3 এ গেলাম। লম্বকের হাইয়েস্ট মান কত? 5, একটাই মান 5, তাহলে 5 মনে করে এই হচ্ছে 5 আর এই হচ্ছে ধরো 10। এটা 10 দেখালে হবে, না দেখালেও চলবে, 5 10 দিয়ে রাখলাম। আমরা 1 নাম্বার দ্রব্য যখন বুক করেছি, রূপচাঁদা বুক করেছি, 5 ইউটির উপযোগ পেয়েছি। এটা হচ্ছে এই বিন্দু, এই বিন্দুর নাম দিলাম আমরা F1 বিন্দু। F1 অথবা E1 প্রাইমও দিতে পারো, সমস্যা নাই। দ্বিতীয় দ্রব্য বুক করার ক্ষেত্রে আবারও কত ইউটিল? 5 ইউটিল F2 বিন্দু। তৃতীয় দ্রব্যের কত? 5 ইউটিল F3। তাহলে F1 F2 F3 বিন্দু যোগ করে একটু আমরা বৃদ্ধি করে একটু বাড়িয়ে দেব, বৃদ্ধি করে দিয়ে এখন রেখাটার নাম দিলাম, এটার নাম হচ্ছে মার্জিনাল ইউটিলিটি রেখা। তাহলে আমরা মোট উপযোগ রেখার মধ্যে প্রান্তিক উপযোগ রেখা পেয়ে গেলাম। আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক উপযোগ রেখাটার আকৃতি কি হয়েছে। এই রেখার আকৃতি কি? ভূমি অক্ষের সমান্তরাল হয়েছে। তাহলে একটা বিষয় আমরা মনে রাখতে হবে, সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধিতে মোট উপযোগ হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ রেখাটি ভূমি অক্ষের সমান্তরাল হয়। কারণ আমরা তালিকায় দেখতে পাচ্ছি মার্জিনাল ইউটিলিটি এর মান স্থির থাকে, আর এই মার্জিনাল ইউটিলিটি ধরা হয়েছে লম্ব অক্ষে। লম্ব অক্ষের মানটা যদি সমান দেখাতে হয়, রেখাটা হয় ভূমি অক্ষের সমান্তরাল। এই যে মানটার বাড়া এবং কমার সুযোগ নাই, 5 স্থির হয়ে গেল। প্রত্যেকটা ক্ষেত্রে মানটা কত? 5। 2 এর ক্ষেত্রেও 5, 3 এর ক্ষেত্রেও 5। যেহেতু এটা লম্ব অক্ষে ধরা চলকের মান, লম্ব অক্ষে ধরা চলকের মান স্থির দেখাতে হলে রেখাটি কি হয়? ভূমি অক্ষের সমান্তরাল হয়। আবার যদি কোনো কারণে আমরা ভূমি অক্ষের মানটা স্থির দেখাতে হয়, তাহলে রেখাটার আকৃতি হবে এইটা। তবে এখানে যেহেতু ভূমি অক্ষের মানটা স্থির না, পরিবর্তন হচ্ছে, তাহলে ভূমি অক্ষের মান পরিবর্তন হবে, কিন্তু লম্ব অক্ষের মানটা কি হচ্ছে না? পরিবর্তন হচ্ছে না। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটার ব্যাখ্যাটা এই তালিকা অনুযায়ী এটার ব্যাখ্যাটা দিবে। আমি যদি খুব সহজে বলতে চাই, তাহলে আমি বলতে পারি, দেখো যে দ্রব্যভোগের পরিমাণের সাথে মোট উপযোগের প্রত্যক্ষ সম্পর্ক, ফলে রেখাটি বাম হতে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। পাশাপাশি দ্রব্যভোগের পরিমাণ বৃদ্ধি করলে মোট উপযোগ স্থির হারে বাড়ার কারণে, একই হারে বাড়ার কারণে মোট উপযোগ রেখাটা সরলাকৃতির হয়েছে। অন্যদিকে নিচের চিত্রে মোট উপযোগ রেখা হতে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করা হয়েছে। যেহেতু প্রতি একক দ্রব্যভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগের মান একই থাকে, সমান থাকে, সেহেতু নিচের চিত্রে মোট উপযোগ রেখা হতে প্রাপ্ত প্রান্তিক উপযোগ রেখা ভূমি অক্ষের কি হয়েছে? সমান্তরাল হয়েছে। এভাবে তোমরা একটা ব্যাখ্যা লিখে নিবে নিজের মতো করে। ক্লাসের ধারাবাহিকতা বজায় রাখলে ব্যাখ্যা অবশ্যই নিজে নিজে লিখতে পারবে। তো আমরা সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি নিয়ে আলোচনা করলাম। আমরা যদি ক্রমবর্ধমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে দেখেছি প্রান্তিক উপযোগ রেখা ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে। আমরা ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে দেখেছি প্রান্তিক উপযোগ রেখা ডান দিকে নিম্নগামী হয়েছে। আবার স্থির বা সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে দেখলাম ভূমি অক্ষের কি হয়েছে? সমান্তরাল হয়েছে। তাহলে আমরা এই সমানুপাতিক প্রান্তিক উপযোগ বিধি আমরা শেষ করলাম। তো এরই মাধ্যমে, এই ক্লাসের মাধ্যমে আমরা বক্তা উৎপাদকের আচরণ, এই বড় একটা অধ্যায়,
এর সমাপ্তি আমরা করলাম। অনেকগুলা ক্লাস দেয়া হয়েছে, আশা করি সব ক্লাসগুলো দেখে নোট করলে উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটা বলতে চাচ্ছিলাম যে এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় সাধারণত 2টা প্রশ্ন থাকে। প্রতি অধ্যায় থেকে একটি প্রশ্ন পরীক্ষায় থাকে, তবে এই অধ্যায় থেকে একটার বেশি কি প্রশ্ন থাকে। আর যাদের সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, করোনার কারণে সামনে যে পরীক্ষাটা তোমরা দিবে, ঈদের পরে যে পরীক্ষাটা হওয়ার কথা তোমাদের যারা আছো, তাদের ক্ষেত্রে কিন্তু এই দ্বিতীয় অধ্যায় থেকে আরো বেশি প্রশ্ন কি আসবে। আর যারা একাদশে যারা এখন আছো, তারা যারা ফাইনাল পরীক্ষা যখন দিবে, অর্থাৎ সংক্ষিপ্ত সিলেবাসে যদি পরীক্ষা না হয়, পরীক্ষা হওয়ার কথা না তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে, তো তোমাদের কিন্তু 2টা প্রশ্ন আসার কি আছে, সম্ভাবনা আছে এই অধ্যায় থেকে। এবং এই অধ্যায়টা কিন্তু সকল অধ্যায়ের বেসিক। এই অধ্যায়টা যে যত ভালো করে বুঝতে পারবে, তত অন্যান্য অধ্যায় তার জন্য সহজ হয়ে যাবে। সুতরাং এই অধ্যায়টা ভালো করে বুঝতে হবে। ভালো করে বুঝলে এটা বাকি অধ্যায়ের বেসিক হিসেবে কাজ করবে। এবং অবশ্যই পড়াশোনাতে প্রচুর সময় দিতে হবে। পড়াশোনা কিন্তু একদিনের ব্যাপার না, এটাতে কিন্তু ধারাবাহিকতা রক্ষা করতে হয়। প্রতিদিন পড়ায় বসতে হয়, ধারাবাহিকতা রক্ষা করতে হয়। এবং অর্থনীতিতে অবশ্যই তোমার ম্যাথমেটিক্সের নলেজ লাগবে। তো নলেজ লাগবে, এই নলেজগুলো কীভাবে অর্জন করবে? এটা পরিশ্রম করে অর্জন করতে হবে, সময় দিয়ে অর্জন করতে হবে। অর্থনীতি সাবজেক্টটা অবশ্যই কি মজার একটা সাবজেক্ট। যদি বুঝতে পারো এবং পড়াশোনা করো, তাহলে দেখবে যখন তুমি প্রতিটা প্রশ্নের আনসারটা বুঝতে শুরু করেছো, তখন কিন্তু সাবজেক্টটা পড়ে মজা লাগবে এবং তখন তুমি পড়তে ইচ্ছা করবে, আরো বেশি পড়তে ইচ্ছা করবে এবং এই বিষয়টা তোমার মেমোরিতে থাকবে। পরীক্ষায় গিয়ে তখন আর লিখতে আর সমস্যা হবে না। আমাদের সমস্যা হয়, আমরা যারা কম পড়ি তাদের কিন্তু ভালো প্রিপারেশন থাকে না, অর্থাৎ পরীক্ষায় গিয়ে কিন্তু আমরা কনফিডেন্টলি আত্মবিশ্বাসের সহিত আনসারটা দিতে পারি না। তো এই বিষয়টা যাতে না হয়, পরীক্ষায় আমরা যাতে সময়ের কাজটা সময়ে করি। তো আশা করি তোমরা ভালো প্রিপারেশন নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। এখন তোমাদের কাজ হচ্ছে, চ্যাপ্টার যেহেতু শেষ করেছি, তোমরা সৃজনশীল প্রশ্নগুলা, বোর্ডে যে প্রশ্নগুলো এসেছে, এই প্রশ্নগুলা কি করো, নিজেরা সলভ করে নোট করো। পাশাপাশি আমার যে শিট আছে, আমার শিটে আমি কিছু প্রশ্ন সলিউশন করে দিয়েছি। এই শিটটা পড়লে তোমরা বুঝতে পারবে যে 1 মার্কের প্রশ্ন কিভাবে আনসার করতে হয়, 2 মার্কের প্রশ্ন কিভাবে আনসার করতে হয়, 3 মার্কের প্রশ্ন কিভাবে আনসার করতে হয়, 4 মার্কের প্রশ্ন কিভাবে আনসার করতে হয়। এই বিষয়গুলো আমার শিটে দেওয়া আছে। পাশাপাশি তোমাদের প্র্যাকটিসের জন্য আরও অনেক প্রশ্ন শিটে কি আছে, দেওয়া আছে। এই শিটটা সংগ্রহ অনেকেই করেছো, তো যারা বর্ণনায় করে এগুলো প্র্যাকটিস করতে পারো, বা শিট না নিলে বই থেকেও প্র্যাকটিস করতে পারো, এটা তোমাদের ইচ্ছা। বাট আমি তোমাদের ভালো ফলাফলের জন্য আমি আমার প্রচেষ্টা, আমার চেষ্টা আমি অব্যাহত রাখছি। আমি চাচ্ছি যে তোমরা পরিশ্রম করো, আমি চাচ্ছি যে ভালো একটা রেজাল্ট করো। এটাই হচ্ছে আমাদের সার্থকতা। আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এটাই, যে তোমাদের ভালো ফলাফল, তোমরা ভালো মানুষ হও, পরিশ্রমী হও, অলস জাতি হিসেবে তুমি তোমার পরিবার এবং সমাজে তুমি আত্মপ্রকাশ করো না, এটা হচ্ছে আমাদের ইচ্ছা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে সবার সুস্বাস্থ্য এবং ভালো মানুষ হিসেবে সবাই থাকো, পরিবারের জন্য ভালো হিসেবে থাকো, দেশের জন্য ভালো হিসেবে থাকো, ভালো একজন মানুষ হিসেবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সৈনিক হিসেবে তোমরা সমাজে বেঁচে থাকো। আল্লাহ পাক রাব্বুল আলামিন যেভাবে তোমাদের যে জীবন ব্যবস্থা দিয়েছেন, মানে যার কাছ থেকে তুমি এসেছো এবং যার কাছে তুমি আবার ফেরত যাবে, এই কথাটা তো আমরা সবাই জানি যে আমরা একজন এর কাছ থেকে এসেছি, তিনি আমাদের রব, তিনি আমাদের আল্লাহ পাক রাব্বুল আলামিন। ওনার কাছে কিন্তু আবার সবাইকে আমাদের যেতে হবে। সুতরাং আমরা ওনার কথা কেন মানবো না, কেন ওনার রুল রেগুলেশন ফলো করবো না? আশা করি সবাই আমরা
আল্লাহ পাক রব্বুল আলামিনের দেয়া জীবন ব্যবস্থা বিধান পরিপূর্ণভাবে মেনে এই সংক্ষিপ্ত জীবন থেকে এই জীবনটাকে আমরা অতিবাহিত করে আবার ওনার কাছে আমরা ফেরত যাব, হাসি মুখে যাতে ওনার কাছে আমরা বলতে পারি যে আল্লাহ আমি আপনার বিধান কি করেছি, পালন করেছি, আর যেগুলো পালন করতে পারেনি আল্লাহ আমাকে ক্ষমা করো। তো আশা করি তোমরা সেভাবেই জীবন পরিচালনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দোয়া রাখছি। তো আবার আমরা নতুন অধ্যায়ের ক্লাস নিয়ে আগামীতে হাজির হব ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। তো ধন্যবাদ সবাইকে, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।